আসসালামু আলাইকুম। আজকে আমরা চতুর্থ শ্রেণীর অধ্যায় ৩ প্রাথমিক বিজ্ঞানের অধ্যায় ৩ নিয়ে পড়ালেখা করব। তো অধ্যায় ৩ এ আমাদের কি আছে? দুর্ঘটনা ও প্রাথমিক চিকিৎসা। এই অধ্যায়টা ভীষণ গুরুত্বপূর্ণ। অনেক গুরুত্বপূর্ণ জিনিস তোমরা শিখবে। হঠাৎ অনেক রকম দুর্ঘটনার শিকার কিন্তু আমরা হয়ে থাকি। যেমন ধরো আমাদের হাত কেটে গেল, পা কেটে গেল, সাপে কামড় দিল, আগুন, চারপাশে আগুন, বা কেউ তোমার বিদ্যুৎ স্পৃষ্ট হলো এরকম, বা ডুবে যাওয়া, অনেক রকম অনেক কিছু হয়। তো এই অধ্যায়টা পড়ার পরে তোমরা মোটামুটি একটা বেসিক নলেজ পাবে যে দুর্ঘটনায় পড়লে আমাদেরকে কি করতে হবে, বা দুর্ঘটনা কিভাবে কিভাবে প্রতিরোধ করা যেতে পারে। আচ্ছা, তো প্রথমে কি বলেছে? দৈনন্দিন জীবনে দুর্ঘটনা সুস্থ থাকার পাশাপাশি আমাদের দেহের সুরক্ষাও প্রয়োজন। নানা রকম দুর্ঘটনার কারণে আমাদের জীবনে সুরক্ষা নষ্ট হয়। আমাদের জীবনে সাধারণত কি কি দুর্ঘটনা ঘটে? ওই যে আমরা বলছিলাম, দেখো ছবিতে দেখো, এই যে দেখো, গাছ থেকে পড়ে যাওয়া, পায়ে ব্যথা পাওয়া, পানিতে ডুবে যাওয়া, সাপে কামড় দেওয়া, তারপরে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া, হাত কেটে যাওয়া, তারপরে হলো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটা। তাহলে উপরে চিত্রগুলো ভালো মতো পর্যবেক্ষণ করি। নিজের জীবনে ঘটনাগুলো অপর পৃষ্ঠার ছকে লিখি। পরের পৃষ্ঠায় আমাদের একটা ছক দিয়েছে। তো ছকটা কি? ৩টা ভাগে ভাগ করেছে। আমার জীবনে ঘটে যাওয়া দুর্ঘটনা, আমার দেখা দুর্ঘটনা, আর অন্যান্য দুর্ঘটনা। এখন তোমরা চাইলে তোমাদের জীবন থেকে এটা লিখতে পারো, অথবা যদি এমন হয় যে কখনো কোনো দুর্ঘটনার সম্মুখীন হওনি, তাহলে এভাবেও লিখতে পারো। তো আমার জীবনে দুর্ঘটনা ঘটে যাওয়া দুর্ঘটনা কি? সাইকেল থেকে পড়ে যাওয়া, খেলতে গিয়ে হাত কেটে যাওয়া, খুবই কমন, বাচ্চাদের এটা কিন্তু প্রায়ই হয়ে থাকে। সিঁড়ি থেকে পড়ে যাওয়া, গরম পানিতে হাত পুড়ে যাওয়া। এখন বলবো যে আমার দেখা দুর্ঘটনা কি কি। কাউকে আগুনে পুড়তে দেখা, কাউকে পানিতে ডুবতে দেখা, কাউকে হাড় ভাঙতে দেখা, কাউকে আহত হতে দেখা। আর অন্যান্য দুর্ঘটনা কি কি? সড়ক দুর্ঘটনা, বিদ্যুতায়িত হওয়া, সাপে কাটা, অগ্নিকাণ্ড। আচ্ছা, বিভিন্ন সময়ে আমাদের জীবনে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে। যেমন শরীরের কোনো অংশ কেটে যাওয়া, হাড় ভেঙে বা মচকে যাওয়া, আগুনে পুড়ে যাওয়া, সাপে কাটা, পানিতে ডুবে যাওয়া, বিদ্যুতায়িত হওয়া ইত্যাদি। দুর্ঘটনায় সাধারণভাবে যা যা ক্ষতি হয় সেগুলো নিজে ভেবে এবং সহপাঠীর সাথে আলোচনা করে নিচের ডায়াগ্রামে শূন্যস্থানে লিখি। তো ডায়াগ্রামটা কিসের দেওয়া আছে? ফিশ বোন ডায়াগ্রাম। এখানে দেখো, এই যে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ এরকম ৮টা সেকশন দেয়া আছে। তো তোমরা শুধুমাত্র নামগুলোই লিখবে। আমি জাস্ট তোমাদের বোঝানোর সুবিধার জন্য বা বোঝার সুবিধার জন্য এই পয়েন্টগুলো অ্যাড করেছি। তাহলে প্রথম খালি জায়গায় লিখবে শারীরিক ক্ষতি। কি কি হয়? যেমন হাত পা কেটে যাওয়া, রক্তপাত হওয়া, হাড় ভেঙে যাওয়া, পুড়ে যাওয়া, ব্যথা ও আঘাত পাওয়া, তাই না? এগুলো সবই তো শারীরিক ক্ষতি। স্বাস্থ্যের কি ক্ষতি হয়? অসুস্থ হয়ে পড়া, চলাফেরায় অসুবিধা, দীর্ঘদিন চিকিৎসা প্রয়োজন হওয়া, মানসিক ক্ষতি, ভয় পাওয়া। তোমরা শুধুমাত্র মানসিক ক্ষতি লিখবে। তো কি কি হয়? ভয় পাওয়া, আতঙ্কিত হয়ে পড়া, মানসিক চাপ তৈরি হওয়া, জীবনের স্বাভাবিকতা নষ্ট হওয়া, স্কুলে যেতে না পারা, খেলাধুলা করতে না পারা, দৈনন্দিন কাজ ব্যাহত হওয়া। আর্থিক ক্ষতি, চিকিৎসার জন্য টাকা খরচ হওয়া, পরিবারের উপর অতিরিক্ত চাপ পড়া, প্রাণহানির ঝুঁকি, গুরুতর দুর্ঘটনায় মৃত্যু ঘটতে পারে। আচ্ছা, এরপর আবার বইতে ফিরে যাই। সারসংক্ষেপ: দুর্ঘটনা আমাদের জীবনের স্বাভাবিকতা ও নিরাপত্তায় ব্যাঘাত ঘটায়। এর ফলে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হয়, কখনো এতে মৃত্যুর ঝুঁকিও থাকে। দুর্ঘটনার ক্ষতি সম্পর্কে আরো কিছু জানি। গাছ থেকে পড়ে আঘাত লেগে আমাদের দেহের কোনো অংশ
কেটে বা ভেঙে যেতে পারে। ফলে কি হতে পারে? অঙ্গহানি। অঙ্গহানি মানে ধরো কারো হাতটা এমনভাবে কেটে গেল যে মানে তার হাতটা থাকলোই না, তার একটা অঙ্গহানি হলো। রক্তপাত, প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হয়, এমনকি মৃত্যুও হতে পারে। পানিতে ডুবে গেলে শ্বাস বন্ধ হয়ে আমরা মৃত্যুর মুখোমুখিও হতে পারি। আগুন লাগলে শরীরের নানা অংশ পড়ে যায়, গভীর ক্ষত সৃষ্টি হয়, এমনকি মৃত্যুও হতে পারে। সাপের কামড়েও মৃত্যু ঝুঁকি থাকে। সাপের বিষ রক্তে মিশে গিয়ে শ্বাসকষ্ট ও অঙ্গে পচন সৃষ্টি করতে পারে। রোগীর পক্ষাঘাতও হতে পারে। তড়িতাহত হলে আমাদের দেহের ত্বক, পেশি, স্নায়ু, হৃৎপিণ্ড ও ফুসফুসের ক্ষতি হয়, এতেও মৃত্যু ঝুঁকি থাকে। সড়ক দুর্ঘটনায় অঙ্গহানি ঘটে, কখনো মৃত্যুও হয়। দুর্ঘটনা মুক্ত থাকতে সতর্কতা জরুরি। সতর্ক থাকলে দুর্ঘটনায় ক্ষতির পরিমাণ কমে আসবে। আচ্ছা, এখন বলেছে কি দুর্ঘটনা প্রতিরোধ করতে আমরা কি কি সতর্কতা অবলম্বন করব। দেখো, প্রথম ছবিতে কি মনে হচ্ছে যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে সে গাছে উঠছে, তাহলে যখন গাছটা পিচ্ছিল থাকবে তখন গাছে উঠবো না, তাই না? আচ্ছা, এই মেয়েটা কি করছে? খালি হাতে গরম একটা কড়াই ধরছে, সেটা করব না, তাতে হাত পুড়ে যাবে। দেখো, মোমবাতিটা এমন ভাবে ধরেছে যে মোমগুলো গলে ঠিক হাতে পড়ছে, তো হাতে সেই জায়গাটা পুড়ে যেতে পারে, সেজন্য সেটা করব না। এরপরে বাচ্চাগুলো জেব্রা ক্রসিং দিয়েই ক্রস করছে, কিন্তু এই যে গাড়ি আসছে, হাত উঠিয়ে জাস্ট গাড়িকে থামিয়ে তারা ক্রস করছে, সেরকমও আমরা করব না। আচ্ছা, তাহলে এখন আমাদের একটা বক্স দিয়েছে যে দুর্ঘটনার ধরন থেকে আমরা প্রতিরোধে কি কি সতর্কতা অবলম্বন করতে পারি তা বলবো। গাছ থেকে পড়া। বৃষ্টির দিনে গাছে উঠবো না, অন্য সময় সাবধানে গাছে উঠবো এবং গাছের নিচে কাউকে দাঁড় করাবো। আগুনে বা তাপে পড়া। আগুন, চুলা ও গরম জিনিস থেকে দূরে থাকবো। আগুন নিয়ে কখনো খেলবো না। পানিতে ডোবা। একা একা নদী, পুকুর বা ডোবায় নামবো না, বড়দের উপস্থিতিতে পানিতে নামবো। সড়ক দুর্ঘটনা। রাস্তা পার হওয়ার সময় ডানে বামে তাকাবো, ফুটপাত ব্যবহার করব ও ট্রাফিক আইন মানব। সাপে কাটা। ঝোপঝাড়ে সাবধানে চলবো। রাতে বাহিরে গেলে টর্চ বা আলো ব্যবহার করব। তড়িতাহত হওয়া। ভেজা হাতে বিদ্যুতের সুইচ ধরব না, খোলা তার থেকে দূরে থাকব। আচ্ছা, সারসংক্ষেপ। সতর্ক থাকলে আমরা সহজেই দুর্ঘটনা থেকে বাঁচতে পারি, তাই এই সতর্কতামূলক প্রতিরোধক ব্যবস্থাগুলো জানা ও তা মেনে চলা জরুরি। দুর্ঘটনা প্রতিরোধ সম্পর্কে আরো কিছু জানি। কি? খেলার সময় আঘাত। এরকম আঘাত থেকে রক্ষা পেতে হলে খেলার সময় অন্যদেরকে দেখে দৌড়াবো এবং কাউকে ধাক্কা দিব না, অন্যদেরকেও এ ব্যাপারে সতর্ক করতে হবে। কেটে যাওয়া। ছুরি, কাঁচি বা ধারালো কিছু ব্যবহার করতে গিয়ে অনেক সময় আমাদের হাত বা শরীরের কোনো অংশ কেটে যায়, তাই এরূপ আঘাত থেকে বাঁচতে ধারালো বস্তু ব্যবহারের সময় আমরা বড়দের সাহায্য নিব, এতে শরীরে কোথাও কেটে গিয়ে রক্তপাত হওয়ার সম্ভাবনা থাকবে না। গাছ থেকে পড়ে যাওয়া। বৃষ্টির দিনে কখনো গাছে উঠবো না, অন্য সময়ও সাবধানে গাছে উঠবো যাতে পড়ে না যাই। গাছে ওঠার সময় কাউকে গাছের নিচে দাঁড় করিয়ে রাখবো। পানিতে ডোবা। আমরা অনেকেই সাঁতার কাটতে ও পানিতে ঝাপাঝাপি করতে পছন্দ করি। সাঁতার না জানা থাকলে কখনোই পুকুরে, খালে, নদীতে একা একা নামবো না বা গোসল করব না। এ সময় অবশ্যই বড়দেরকে সাথে রাখবো, এতে পানিতে ডুবে যাওয়ার সম্ভাবনা থাকবে না। সাঁতার শিখেও পানিতে ডোবাজনিত দুর্ঘটনা প্রতিরোধ করা যায়। আগুনজনিত দুর্ঘটনা। খালি হাতে গরম কিছু ধরবো না, অনেক সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। এক্ষেত্রে বাড়িতে বৈদ্যুতিক তার ও সংযোগের ব্যাপারে সাবধান থাকব। দিয়াশলাই, জ্বলন্ত বিড়ি বা সিগারেট ও চুলা ইত্যাদি থেকে ঘরবাড়ি বা স্থাপনায় আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের দুর্ঘটনা প্রতিরোধে দিয়াশলাই বা আগুনের কোনো উৎস যেমন কুপি, হারিকেন, মোমবাতি ইত্যাদি নিয়ে খেলব না।
সহজে আগুন লাগে এমন কিছু, যেমন কাগজ, কাপড়, কাঠ ইত্যাদি আগুনের কাছ থেকে দূরে রাখবো। এ ধরনের সতর্কতা অবলম্বন করলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কমে যায়। তড়িতাহত হওয়া, ভেজা হাতে বৈদ্যুতিক জিনিস ধরলে শক লাগতে পারে। একে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া বলে। এটি এড়াতে বড়দের সাহায্য ছাড়া বা ভেজা হাতে কখনই বৈদ্যুতিক তার বা কোনো জিনিস ধরবো না। সড়ক দুর্ঘটনা, নিয়ম না মেনে গাড়ি চালানোর ফলে সড়ক দুর্ঘটনা ঘটে। সবসময় ডান ও বাম দিকে লক্ষ্য করে সিগন্যাল বাতি দেখে সতর্কভাবে রাস্তা পার হব। এতে দুর্ঘটনা বহুলাংশে প্রতিরোধ করা যায়। রাস্তায় জেব্রা ক্রসিং অথবা রাস্তার পাশে ফুটপাত থাকলে অবশ্যই তা ব্যবহার করব। সাপে কাটা, বাড়িঘরের আশপাশ পরিষ্কার রাখলে সাপ লুকিয়ে থাকতে পারে না। সাপ থাকতে পারে এমন জায়গা এড়িয়ে চলব। রাতে বাতি ও লাঠি নিয়ে চলাফেরা করলে নিরাপদ থাকব। সাপের খেলা দেখার সময়ও সতর্ক থাকব। বাড়ির আশেপাশে ঝোপঝাড় থাকলে তা পরিষ্কার করব। ইঁদুরের গর্ত থাকলে তা ভরাট করব। আমাদের দৈনন্দিন জীবনে এই সতর্কতাগুলো মেনে চললে সহজেই বিভিন্ন দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব। এখন বলেছে দুর্ঘটনার প্রাথমিক চিকিৎসা। আচ্ছা, প্রথমটা যেহেতু প্রশ্ন উত্তরে আছে সেখানেই বুঝিয়ে দিব। এই পর্যন্ত প্রশ্ন উত্তরে আছে, আমি সেখান থেকে বুঝিয়ে দিব। এখানে তেমন বোঝার কিছু নেই। আচ্ছা, এই বক্সটা আমরা একটু ফিল আপ করে ফেলি। 32 নাম্বার পেজে প্রাথমিক চিকিৎসা কি দিব আমরা? এই যে গাছ থেকে পড়া, আমরা আহত ব্যক্তিকে কি করব? নড়াচড়া না করে শুয়ে রাখতে হবে। ব্যথার জায়গায় বরফ বা ঠান্ডা সেক দিতে হবে। গুরুতর হলে দ্রুত বড়দের জানাতে হবে। আগুনে বা তাপে পোড়া স্থানে ঠান্ডা পানি ঢালতে হবে। পোড়া জায়গায় কিছু লাগানো যাবে না। পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে দ্রুত হাসপাতালে নিতে হবে। পানিতে ডোবা, দ্রুত পানি থেকে তুলে শুকনো জায়গায় শুয়ে দিতে হবে। মুখ ও নাক পরিষ্কার করতে হবে। শ্বাস না নিলে বড়দের বা জরুরি সেবায় খবর দিতে হবে। সড়ক দুর্ঘটনা, আহত ব্যক্তিকে নাড়ানো যাবে না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে চাপ দিতে হবে। দ্রুত অ্যাম্বুলেন্স বা বড়দের ডাকতে হবে। সাপে কাটা, কামড়ের জায়গা নড়াচড়া না করে স্থির রাখতে হবে। কাটা স্থানের উপর শক্ত কাপড় বেঁধে দিতে হবে এবং দ্রুত হাসপাতালে নিতে হবে। আচ্ছা, তাহলে কি বলেছে? দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দিলে তা ওই ব্যক্তির জীবনহানির সম্ভাবনা কমিয়ে দেয়। তাই আমাদের সবারই কিছু প্রাথমিক চিকিৎসা জানা দরকার। কি? গাছ থেকে পড়ে বা খেলতে গিয়ে বা অন্য কোনোভাবে আঘাত পেলে সঙ্গে সঙ্গে আঘাতের জায়গায় কি লাগাতে হবে? বরফ লাগাতে হবে। এইসব দুর্ঘটনায় কোনোভাবে হাড় ভেঙে বা মচকে গেলে ভাঙা হাড়ের নিচে একটা কাঠের টুকরোর সাপোর্ট দিয়ে বেঁধে দিতে হবে। এরপর দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। তাহলে আমরা কাঠের টুকরো সাপোর্ট কেন দিলাম? যেন মুভমেন্ট কম হয় ওই জয়েন্টটার, সেজন্য। তো শরীরের কোনো জায়গা কেটে গেলে আমরা কি করব? তা প্রথমেই তুলা ও জীবাণুনাশক দিয়ে মুছে পরিষ্কার করতে হবে। তারপর ওই জায়গা তুলা ও পাতলা কাপড় দিয়ে বেঁধে রক্তপাত বন্ধ করতে হবে। সরি। আগুনে পুড়ে গেলে, এটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের ঘরে মাঝে মাঝেই হয়ে থাকে এটা। তাহলে আগুনে যখন পুড়ে যাবে, পোড়া জায়গায় কি করতে হবে? 10 মিনিট পরিষ্কার ও স্বাভাবিক তাপমাত্রার পানি ঢালতে হবে। এটা তোমাদের এমসিকিউতেও আসতে পারে বা শূন্যস্থান পূরণ বা যে কোনো কিছুতে আসতে পারে। তারপর ক্ষতস্থানে কি করতে হবে? তেল বা ক্রিম লাগাতে হবে। কোনোভাবেই যেন ফোস্কা না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। ফোস্কা পড়ে গেলে তা কখনোই গলানো যাবে না। এখন বলেছে কারো বৈদ্যুতিক শক লাগলে কি করবে? প্রথমেই তাকে বিদ্যুতের উৎস থেকে বিচ্ছিন্ন করতে হবে। মেইন সুইচ বন্ধ বা বৈদ্যুতিক প্লাগ খুলে দিতে হবে। এ কাজে শুকনো কাঠ ও বাঁশ ব্যবহার করতে হয়। আর যে হেল্প করছে সে কি করবে? প্লাস্টিকের মাদুর, কাঠের টুকরা, মোটা কাগজ বা চটের বস্তা হতো, বাস্ত হয়ে গেছে, এটা আসলে বস্তা হতো, হ্যাঁ, বস্তার উপর দাঁড়িয়ে এই কাজটি করতে হবে। এই সময় কোনো বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে ধরা বা ছোঁয়া যাবে না। এতে উদ্ধারকারীও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়বে।
রোগীর শ্বাস প্রশ্বাস, নাড়ি স্পন্দন ও ক্ষত পরীক্ষা করে লক্ষণ অনুযায়ী ডাক্তারের কাছে না নেওয়া পর্যন্ত প্রাথমিক চিকিৎসা চালিয়ে যেতে হবে। সাপে কাটা ব্যক্তির ক্ষেত্রে কি করব? নড়াচড়া না করে তাকে স্থির রাখবো। কাটার ক্ষতস্থান বুকের উচ্চতা থেকে নিচু রাখা জরুরি। জায়গার একটু উপরে কাপড়ের ফিতা বা দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কেউ পানিতে ডুবে গেলে ওই ব্যক্তিকে পানি থেকে উদ্ধার করে তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করতে হবে। এই জন্য নির্দিষ্ট কিছু নিয়ম অনুসরণ করতে হবে। আচ্ছা, এটাও আমি আসলে তোমাদের প্রশ্ন উত্তর আছে যে ওখানে গুছিয়ে লিখেছি পয়েন্ট করে, তাহলে আমি এটা সেখান থেকেই পড়িয়ে দিব। এখন আমরা জানবো কি বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ। কখন আমরা বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করব? আচ্ছা, তো তোমার দেখো, বুকে ব্যথা ও চাপ অনুভব করা, শ্বাসকষ্ট ও ঘাম হওয়া কার কাছে যাবে? হৃদরোগ বিশেষজ্ঞ। কেন? কারণ আমরা যেটাকে কমন টার্মে বলি কি হার্ট অ্যাটাক, এটা হলো হার্ট অ্যাটাকের লক্ষণ। হঠাৎ জ্বর, কাশি, শরীর ব্যথা, এটা কার কাছে যাবে? মেডিসিন বিশেষজ্ঞ। মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়া, এটা কি? স্নায়ুরোগ বিশেষজ্ঞ, তার মানে নিউরোলজিস্ট। চোখে ব্যথা বা ঝাপসা দেখা, এটা হয়ে যাবে হলো চক্ষু বিশেষজ্ঞর কাছে। ত্বকে চুলকানি, ফুসকুড়ি বা অ্যালার্জি যাবে চর্মরোগ বিশেষজ্ঞর কাছে। আচ্ছা, দুর্ঘটনা বা আকস্মিক রোগ দেখা দিলে যে কোনো ক্ষেত্রেই নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালের চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। দুর্ঘটনা ছাড়াও কোনো সুস্থ ব্যক্তি হঠাৎ অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া দরকার। বিশেষজ্ঞের সাথে পরামর্শ বিষয়ে আরো কিছু জানি। পূর্ববর্তী অধ্যায়ে আমরা বিভিন্ন রোগের লক্ষণ সম্পর্কে জেনেছি। দুর্ঘটনা যেমন হঠাৎ করে ঘটে, তেমনি কিছু কিছু রোগও হঠাৎ করে প্রকাশ পায়। দুর্ঘটনা বা আকস্মিক অসুস্থতা উভয় ক্ষেত্রেই চিকিৎসক ও বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। আমরা কিছু কিছু আকস্মিক রোগের লক্ষণ সম্পর্কে জেনে রাখতে পারি, যা আমাদের দ্রুত চিকিৎসা নিতে সাহায্য করবে। হঠাৎ অজ্ঞান হয়ে গেলে 10 ও 15 মিনিটের মধ্যে জ্ঞান না ফিরলে নিউরোলজিস্টের কাছে নিয়ে যেতে হবে। বুকের বাম পাশে ব্যথা, বুকে চাপ অনুভব করা, শ্বাসকষ্ট, সহজে হাঁপিয়ে যাওয়া, ঘাম হলে হৃদরোগ বিশেষজ্ঞের কাছে যেতে পারি। হঠাৎ করে কথা জড়িয়ে গেলে, মুখ বেঁকে গেলে বা মানুষ চিনতে না পারলেও হৃদরোগ বিশেষজ্ঞকে দেখাতে পারি। এক্ষেত্রে একটা কথা আছে, মুখ বেঁকে গেলে এটা আসলে সাধারণত স্ট্রোকের সাথে রিলেটেড। সেক্ষেত্রে আসলে নিউরোলজিস্ট বা স্নায়ুরোগ বিশেষজ্ঞের কাছে যেতে হবে। এরপরে আমরা আসছি অনুশীলনীতে। আচ্ছা, দুর্ঘটনা মুক্ত থাকতে সতর্কতা জরুরি। সাঁতার না জানলে পানিতে নামবো না। ফানুস নিয়ে খেলা বিপজ্জনক। এটা আসলে তোমাদের বইয়ের রিডিং পার্টে আমি খুঁজে পাইনি, কিন্তু একটা সঠিক উত্তর আছে। যেমন এই যে 3 নাম্বার, ফানুস নিয়ে অসাবধানে খেললে কোন ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে? আগুনজনিত। তো ওটার সাথে আসলে অনেকটা মিল রেখে মনে হয়েছে যে এটা আমরা তো সাধারণত খেলাটা কি করি, আগুন দিয়ে যে বাচ্চারা যেটা খেলে, ফানুসই তো সাধারণত উড়িয়ে থাকে, সেজন্য লিখেছি ফানুস নিয়ে খেলা বিপজ্জনক। দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে স্থির রাখতে হবে। প্রাথমিক চিকিৎসা মৃত্যুর সম্ভাবনা কমায়। সঠিক উত্তর। কোনটি দুর্ঘটনা জনিত ক্ষতি নয়? আচ্ছা, তাহলে এটা বদহজম কেন হবে সেটা বলি। রক্তপাত, অবশ্যই যখন কোনো দুর্ঘটনা হবে, কোনো জায়গা কেটে যাবে, তখন রক্তপাত হবে। অঙ্গহানি, অঙ্গহানিটাও কখন হবে? কোনো দুর্ঘটনার পরে, মানে কোনো একটা শরীরের যে কোনো একটা পার্টস হারিয়ে ফেলা, চিরকালের জন্য হারিয়ে ফেলা। মৃত্যু ঝুঁকি, মৃত্যু ঝুঁকিটাও দুর্ঘটনাজনিত কারণে। বদহজম, বদহজম জিনিসটা কি? এটা হলো ঠিকঠাক মতো হজম না হওয়া। বদহজমের জন্য বমি হতে পারে বা বিভিন্ন ধরনের পেটে ব্যথা হতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তো এটা দুর্ঘটনাজনিত ক্ষতি নয়, এটা হলো খাদ্যাভ্যাসের জন্য বা খাদ্য উলটপালট হওয়ার জন্য ক্ষতি।
কোন ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন? বৃষ্টি ভিজে সর্দি হলে, আচ্ছা এটা হলো বুকে ব্যথার সাথে ঘাম হওয়া, যেটা আমি একটু আগে বলেছি যে কমন টার্ম হিসেবে আমরা যেটা বলি হার্ট অ্যাটাক, এটা হার্ট অ্যাটাকের লক্ষণ। সেজন্য যদি কেউ বুকে ব্যথা অনুভব করে এবং পাশাপাশি সে ঘেমে যায়, অবশ্যই আমরা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেব। ফানুস নিয়ে অসাবধানে খেললে কোন ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে? আগুনজনিত। সাধারণত ফানুসটা কিভাবে ওড়ানো হয়, যে তোমার একটা মানে স্পেস থাকে যেখানে তোমার আমরা আগুনটা জ্বালিয়ে দিই, সেই আগুন থেকে যে ধোঁয়াটা ওঠে সেটা দিয়ে যে পাতলা কাগজটা চারপাশে থাকে সেটা উড়ে বেড়ায়। তো আগুনটা যখন নিভে যায় বা আগুনটা যখন কমে আসে, তখন দেখা যায় যে নিচে পড়ে গেলে তখন ওই আগুনটা অন্য কোথাও মানুষের ঘর বাড়ি, কাপড় চোপড় অথবা কারেন্টের তার, গাছপালা এগুলোর উপরে পড়তে পারে, পাখি, এটা ক্ষতিগ্রস্ত হতে পারে। আচ্ছা, আমাদের এরপরেই আমরা চলে যাব সংক্ষিপ্ত প্রশ্নে। কয়েকটি দুর্ঘটনার নাম লিখি। দৈনন্দিন জীবনে নানা ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, যেমন গাছ থেকে পড়ে যাওয়া, আগুন বা তাপে পুড়ে যাওয়া, পানিতে ডুবে যাওয়া, সাপে কাটা, সড়ক দুর্ঘটনা, বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া, খেলাধুলার সময় আঘাত পাওয়া ইত্যাদি। এসব দুর্ঘটনার ফলে মানুষের শরীর ও জীবনে মারাত্মক ক্ষতি হতে পারে। কেউ বিদ্যুৎ স্পৃষ্ট হলে কি করতে হয়? কেউ বিদ্যুৎ স্পৃষ্ট হলে প্রথমেই নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এরপর দ্রুত মেইন সুইচ বন্ধ করতে হবে বা প্লাগ খুলে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। আক্রান্ত ব্যক্তিকে কখনোই খালি হাতে ধরা যাবে না। শুকনো কাঠ, বাঁশ বা প্লাস্টিকের বস্তু দিয়ে তাকে বিদ্যুতের উৎস থেকে সরাতে হবে। এই কাজটি প্লাস্টিকের মাদুর, কাঠের টুকরা, মোটা কাগজ বা চটের বস্তুর উপরে দাঁড়িয়ে করতে হবে। এরপর তার শ্বাস-প্রশ্বাস পরীক্ষা করতে হবে এবং সম্ভব হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত নিকটস্থ হাসপাতাল বা চিকিৎসকের কাছে নিতে হবে। প্রাথমিক চিকিৎসা বলতে কি বোঝায়? ডাক্তার আসার আগে বা আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পূর্বে দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে যে তাৎক্ষণিক ও সাময়িক চিকিৎসা দেওয়া হয় তাকে প্রাথমিক চিকিৎসা বলে। প্রাথমিক চিকিৎসা দিলে আহত ব্যক্তির কষ্ট কমে এবং জীবন রক্ষার সম্ভাবনা বৃদ্ধি পায়। আচ্ছা, বর্ণনামূলক প্রশ্ন। প্রাথমিক চিকিৎসার সাধারণ নিয়মগুলো কি কি? এটাই আমি তোমাদেরকে তখন রিডিং এ পড়াইনি, পরে বলে দিব তাই। তো প্রথম যে পার্টটা এতটুকু আমি প্রাথমিক চিকিৎসা কি যেটা সংক্ষিপ্ত প্রশ্নতে আছে সেটার মতোই লিখেছি। ডাক্তার আসার আগে বা আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পূর্বে দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে যে তাৎক্ষণিক ও সাময়িক চিকিৎসা দেওয়া হয় তাকে প্রাথমিক চিকিৎসা বলে। প্রাথমিক চিকিৎসা দিলে আহত ব্যক্তির কষ্ট কমে এবং জীবন রক্ষার সম্ভাবনা বৃদ্ধি পায়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার আগে ও দেওয়ার সময় কিছু গুরুত্বপূর্ণ সাধারণ নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। এগুলো কি? সাহায্য চাওয়া। দুর্ঘটনা ঘটলে প্রথমেই বয়সে বড় কোনো ব্যক্তি, শিক্ষক বা অভিভাবকের সাহায্য চাইতে হবে। প্রয়োজনে জরুরি সেবা নাম্বারে ফোন করতে হবে। তোমরা কি জরুরি সেবা নাম্বার জানো? জরুরি সেবা নাম্বার হলো 999, যেটা খুবই উপকারী। যে কোনো বিপদে পড়লে ওরা সর্বাত্মক চেষ্টা করে সহযোগিতা করার জন্য। নিজের নিরাপত্তা নিশ্চিত করা। আহত ব্যক্তিকে সাহায্য করার আগে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিপজ্জনক জায়গায় নিজে যেন দুর্ঘটনায় না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। আহত ব্যক্তিকে স্থির রাখা। দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে অযথা নাড়াচাড়া করা যাবে না। বিশেষ করে হাড় ভাঙ্গা বা মাথায় আঘাত লাগলে তাকে স্থির অবস্থায় রাখতে হবে। ভরসা ও সাহস দেওয়া। আহত ব্যক্তিকে শান্ত রাখতে হবে, তাকে আশ্বস্ত করতে হবে যে সে সুস্থ হয়ে যাবে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর যত দ্রুত সম্ভব আহত ব্যক্তিকে হাসপাতালে বা চিকিৎসকের কাছে নিতে হবে। আচ্ছা, এটাও একটু আগে তোমাদেরকে পড়াইনি যে পানিতে ডোবা ব্যক্তিকে কিভাবে প্রাথমিক চিকিৎসা দিতে হয়। খুবই 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 গুরুত্বপূর্ণ। পানিতে ডোবা একটি গুরুতর দুর্ঘটনা। এক্ষেত্রে দ্রুত ও সঠিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া অত্যন্ত প্রয়োজন। ধাপগুলো হলো: প্রথমে ডুবে যাওয়া ব্যক্তিকে দ্রুত কিন্তু সাবধানে পানি থেকে তুলে আনতে হবে। রোগীকে চিৎ করে শুয়ে মাথা সামান্য নিচু করে
পেটে চাপ দিয়ে মুখ ও পেটের ভেতরে পানি বের করার চেষ্টা করতে হবে। এরপর রোগীর থুতনি একটু উঁচু করে ধরতে হবে যাতে শ্বাসনালী খোলা থাকে। নাক চেপে ধরে মুখে মুখ লাগিয়ে কৃত্রিম শ্বাস দিতে হবে যতক্ষণ না বুক ওঠানামা করে। মাঝে মাঝে শ্বাস নেওয়ার সুযোগ দিতে মুখ সরিয়ে নিতে হবে। যদি রোগীর বুক না ওঠে তবে বুকের মাঝখানে হাত রেখে নির্দিষ্ট নিয়মে চাপ দিতে হবে। রোগীর শ্বাস প্রশ্বাস স্বাভাবিক না হওয়া পর্যন্ত কৃত্রিম শ্বাস ও বুক চাপ দেওয়া চালিয়ে যেতে হবে। বুকে চাপ দেওয়া হবে এটা। রোগীর জ্ঞান ফিরে এলে তাকে কাত করে শুয়ে রাখতে হবে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর যত দ্রুত সম্ভব রোগীকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। আচ্ছা, দুর্ঘটনা মুক্ত থাকতে কি কি সতর্কতা অবলম্বন করতে হয়? দুর্ঘটনা প্রতিরোধের জন্য সতর্কতা অবলম্বন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্ঘটনা মুক্ত থাকতে যে সতর্কতাগুলো মানতে হবে তা হলো পানিতে নামার সময় সতর্কতা। সাঁতার না জানলে পানিতে নামা যাবে না। নদী, পুকুর বা গভীর পানিতে বড়দের অনুমতি ছাড়া নামা উচিত নয়। বিদ্যুৎ ব্যবহারে সতর্কতা। ভেজা হাতে বৈদ্যুতিক যন্ত্র স্পর্শ করা যাবে না। খোলা তার বা নষ্ট প্লাগ ব্যবহার করা যাবে না। আগুন ও তাপ থেকে সতর্কতা। আগুন, চুলা, ম্যাচ বা মোমবাতি নিয়ে খেলাধুলা করা যাবে না। রান্নাঘরে সাবধানে চলাফেরা করতে হবে। ধারালো জিনিস ব্যবহারে সতর্কতা। ছুরি, কাঁচি ও ধারালো জিনিস ব্যবহার করার সময় বড়দের সাহায্য নিতে হবে। এসব জিনিস নিয়ে খেলা যাবে না। সড়ক চলাচলে সতর্কতা। রাস্তা পার হওয়ার সময় ট্রাফিক সিগন্যাল ও জেব্রা ক্রসিং মেনে চলতে হবে। দ্রুতগতির যানবাহন থেকে দূরে থাকতে হবে। খেলাধুলা ও গাছে ওঠার সময় সতর্কতা। খেলাধুলার সময় ধাক্কাধাক্কি করা যাবে না। বৃষ্টির দিনে গাছে ওঠা থেকে বিরত থাকতে হবে। সচেতন ও দায়িত্বশীল আচরণ। সবসময় আশেপাশের পরিবেশের প্রতি সচেতন থাকতে হবে। নিয়ম মেনে চললে দুর্ঘটনার ঝুঁকি অনেক কমে যায়। আচ্ছা, একটু দেখি আমাদের কোনো কিছু বাদ গিয়েছে কিনা। না, আমাদের কোনো কিছু বাদ যায়নি। আমরা সবকিছুই পড়েছি। আশা করি মোটামুটি কভার হয়েছে। এখানে একটা পয়েন্ট বলা হয়, যেহেতু আমি তোমার পানিতে ডোবা ব্যক্তি রেস্কিউটা পড়াইনি, এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট যে এই যে এরপর ডানে দেখানো ছবির মতো রোগীর বুকের মাঝখানে হাত দিয়ে 30 বার নিচের দিকে চাপ দিতে হবে, যেটাকে আমরা চেস্ট কম্প্রেশন বলে থাকি। এই 30 বার এটা গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসতে পারে, সেজন্য দেখিয়ে দিলাম। আরেকটা আছে গুরুত্বপূর্ণ, সেটা হলো এই সময় বুকের উচ্চতা যেন 1/3 ডেবে যায়। মানে এমনভাবেই চাপ দিতে হবে যে আমি যদি বুকের উচ্চতাটাকে 3 ভাগে ভাগ করি, এর 1 ভাগ কিন্তু ভিতরে চেপে ঢুকে যেতে হবে, এত জোরে চাপ দিতে হবে। আচ্ছা, তো ছোট বন্ধুরা এবং আমার প্রাণপ্রিয় অভিভাবকরা, আমি অধ্যায়টা পুরোটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আশা করি সবাই ভালো মতো বুঝতে পেরেছেন। কারো যদি কোথাও সমস্যা থাকে আমাকে জানাবেন। আমি এই অধ্যায়ের যে এক্সট্রা এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা সত্য মিথ্যা আছে, এগুলো আমি আমার ফেসবুক পেজ মিলি টিউটোরিয়ালে আপলোড করে দিব। আজকের মতো এখানেই শেষ করব। যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে অবশ্যই ভিডিও দেখে কমেন্টে জানাবেন আমার ভিডিও পেয়ে আপনাদের কেমন উপকার হচ্ছে। আপনাদের যে সুইট কমেন্টগুলো আছে এগুলো আমাকে ভীষণ অনুপ্রেরণা দেয় নতুন নতুন ভিডিও করার জন্য। আদারওয়াইজ এই যে আমি কিন্তু ফুল টাইম ওয়ার্কিং একজন লেডি, আমি এর মাঝে আমার নিজেরও ব্যক্তিগত অবশ্যই কাজ আছে, তো এর মাঝেও এই ভিডিওগুলো শুধুমাত্র আপনাদের সুবিধার্থেই করে থাকি। আপনারা যদি একটু কমেন্ট বক্সে আমাকে একটা রিভিউ দেন, তাতে আমার কিন্তু অনুপ্রেরণা অনেক গুণ বেড়ে যায়। তো আজকের মতো এখানে শেষ করি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আশা করি খুব দ্রুত নেক্সট ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।